তো আমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত দাগানো শেষ করেছিলাম। আজকে চতুর্থ অধ্যায় থেকে দাগানো শুরু করব ইনশাল্লাহ। তো সবাই চতুর্থ অধ্যায় খুলে বসেন। আর চতুর্থ অধ্যায়ে আমরা বোর্ডের এমসিকিউ গুলা দাগিয়েছি হচ্ছে টিয়া কালারের এই হাইলাইটার দিয়ে, আর কমলা কালারের হাইলাইটারটা ইউজ করেছি স্কুলের এমসিকিউ দাগানোর জন্য। তো চতুর্থ অধ্যায়ের এমসিকিউ দাগানো শুরু করছি। প্রথমে আমরা 66 পৃষ্ঠা একটা এমসিকিউ পাচ্ছি যে অ্যাডিনোসিনের সাথে কয়টা ফসফেট লাগানো থাকে। অ্যাডিনোসিনের সাথে কয়টা ফসফেট লাগানো থাকে? তিনটা ফসফেট লাগানো থাকলে তাকে বলা হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আরেকটা জিনিস, অ্যাডিনোসিন ট্রাইফসফেটে কোন ফসফেটটার মধ্যে শক্তিটা অ্যাটাচমেন্টে থাকে? প্রান্তীয় ফসফেটে কতটুকু শক্তি লাগানো থাকে? 7.3 কিলো ক্যালোরি। এতটুকু জিনিস মার্ক করো, হলে বলবো আমাকে, আমি আগে বুঝাই তারপরে হচ্ছে লিখো। অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট লাগলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হবে, তাই না? ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট লাগলে ট্রাইফসফেট হবে। এমনি যুক্ত হয়ে যাবে, ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট এমনি যুক্ত হয়ে যাবে? বাইরে থেকে শক্তি দিয়ে যুক্ত করতে হবে। তাহলে বাইরে থেকে শক্তি দিয়ে হচ্ছে ফসফেট যুক্ত করতে হয়। শক্তি দিয়ে ফসফেট যোগ করার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। শক্তি দিয়ে ফসফেট যুক্ত করার বিক্রিয়াকে কি বলা হয়? যে শক্তিটা দিয়ে যুক্ত করেছো সেই শক্তিটা কত নাম্বার ফসফেটের মধ্যে অ্যাটাচমেন্টে থাকবে? প্রান্তীয় ফসফেটে কত নাম্বার ফসফেট অ্যাটাচমেন্টে থাকবে? প্রান্তীয় ফসফেটে কতটুকু শক্তি অ্যাটাচমেন্টে থাকে? 7.3 কিলো ক্যালোরি যদি এমসিকিউতে না থাকে 7300 ক্যালোরিও থাকতে পারে। আবার এমসিকিউতে 7.3 কিলো ক্যালোরির বদলে 30.55 কিলো জুল থাকতে পারে। এইবার যদি এটিপিটাকে ভেঙে দেই, যে শক্তিটা দিয়ে জোড়া দিয়েছিলাম সেই শক্তিটা এবার কি হয়ে যাবে? মুক্ত হবে বা নির্গত হবে। তাহলে বিপরীত বিক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তিটা বের হয়ে আসে। ফসফেট যুক্ত করার বিক্রিয়ার নাম ফসফোরাইলেশন, আর ফসফেট বিচ্ছিন্ন করার বিক্রিয়ার নাম ডিফসফোরাইলেশন। পারবা কিনা? না দাগো। 66 পৃষ্ঠা নিচে দাগাচ্ছি, দাগানো শেষ হলে বলবা। এটিপির মধ্যে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মধ্যে প্রান্তীয় ফসফেটের শক্তি থাকে কতটুকু শক্তি থাকে? তাহলে একটা এটিপির মধ্যে 7.3 কিলো ক্যালোরি শক্তি যদি থাকে তাহলে হচ্ছে একটা এটিপি ভাঙলে এই শক্তিটা মুক্ত হবে। তাহলে 5টা এটিপি ভাঙলে কতটুকু শক্তি মুক্ত হবে? 5 × 7.3। তাই এটা এমসিকিউ হিসেবে এসেছিল। এটিপি তৈরি হয় দুইটা অঙ্গাণুতে। কি? মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। দুইটা অঙ্গাণুতে এটিপি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। এটিপি তৈরির অঙ্গাণু দুইটা, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। এটিপির মধ্যে শক্তিটা জমা থাকে আমাদের বডিতে, প্রয়োজন অনুসারে আমরা এটিপি থেকে শক্তিটা পাই। এটিপিকে বলা হয় শক্তি মুদ্রা, জৈব মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন অর এনার্জি কয়েন। আমি একটু বুঝাই তারপর হচ্ছে দাগাবেন। কার্বন ডাই অক্সাইডের সাথে পানি যুক্ত হয়ে শর্করা সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পানি। 6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে 12 অণু পানি বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, সাহায্য করে আলো আর ক্লোরোফিল। তাহলে কয়টা জিনিস লাগবে সালোক সংশ্লেষণের মধ্যে? 4টা। কার্বন ডাই অক্সাইড, পানি, আলো, ক্লোরোফিল, এই 4টা হচ্ছে সালোক সংশ্লেষণের উপকরণ। ক্লোরোফিল, আলো, পানি, কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষণ কি জড় বস্তুতে ঘটে না জীবদেহে ঘটে? উদ্ভিদ একটা জীবদেহে ঘটে। জীবদেহে ঘটা রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় জৈব রাসায়নিক বিক্রিয়া বা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা ঘটে পাতার মেসোফিল টিস্যুতে। কোথায় ঘটে? পাতার মেসোফিল টিস্যুতে। দুইটা জিনিস যেতে হবে, পানি যেতে হবে আর কি যেতে হবে? কার্বন ডাই অক্সাইড। পানি কোত্থেকে গাছ খায়? গাছ মাটি থেকে মূলের সাহায্যে পানি খায়। আর কার্বন ডাই অক্সাইড কোত্থেকে খায়? বাতাস থেকে। কিসের মাধ্যমে? তাহলে স্টোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার পর সবকিছু কই যায়? এখন যদি প্রশ্ন করে দূরবাঘাসের ক্ষেত্রে হচ্ছে সালোক সংশ্লেষণের স্থান কোনটা? তোমার দূরবাঘাস বলার দরকার কি? আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, সবার সালোক সংশ্লেষণের জায়গায় কোনটা? তোমাকে কনফিউশন করার জন্য হচ্ছে দূরবাঘাস বা বিভিন্ন ঘাসের কথা বলতে পারে, বিভিন্ন উদ্ভিদের কথা হচ্ছে কনফিউশন করার জন্য উল্টাপাল্টা একটা গাছের নাম দিয়ে দিল। তো সবগুলারই প্রধান স্থান, সালোক সংশ্লেষণের প্রধান স্থান কোনটা? বলছে গাছের সালোক সংশ্লেষণের প্রধান স্থান মেসোফিল টিস্যু। আর কনফিউশনের কোন দরকার আছে?
এগুলো দেখো। আমাদের ধারাবাহিক দাগানো চলছে, আমরা অলরেডি চতুর্থ অধ্যায়ে আছি। আমাদের টার্গেট আছে ইনশাল্লাহ এমসিকিউ দাগানো শেষ হলে সৃজনশীল দাগানো শুরু করার টার্গেট আছে ইনশাল্লাহ। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমরা টেস্ট পরীক্ষাকে সামনে রেখে মডেল টেস্ট প্রোগ্রাম চালু করছি। আমরা মডেল টেস্ট দিচ্ছি এমসিকিউ মডেল টেস্ট। প্রথম মডেল টেস্ট আছে শনি রবিবার। তো এই শনি রবিবার যে মডেল টেস্টটা আমরা নিচ্ছি সেখানে প্রথম অধ্যায়ের উপর এমসিকিউ রেখেছি আমরা প্রায় 100টা। তো এই 100টা এমসিকিউর উপর প্রিপারেশন নিয়ে ভালো একটা প্রস্তুতি অর্জন করো, যেন একটা ভালো পরীক্ষা দিতে পারো। এমন ভাবে প্রস্তুতি নিবা যেন একটা এমসিকিউ ভুল না হয়। আর হচ্ছে একটা এমসিকিউ পাশের বন্ধুর কাছ থেকে দেখবা না, নিজের ক্ষতি করো না এই শেষ সময় এসে। টোটাল পরীক্ষা নিজে দিবা, নিজে দিয়ে হচ্ছে তুমি হচ্ছে 70টা কারেক্ট করলা, তোমার বন্ধু হচ্ছে কারেক্ট করেছে 95টা, সে কিভাবে এতগুলা কারেক্ট করলো? তুমি তাহলে তোমার পড়ার মধ্যে ঘাটতি ছিল। এই পড়াটা হচ্ছে এখন দেখো যে পড়ার মধ্যে হচ্ছে ঘাটতি আছে নাকি হচ্ছে ভালোই পারছো। তো এখানে কিছু এমসিকিউ আছে। বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? 20.95। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত বাতাসে? 0.03। পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? কার্বন ডাইঅক্সাইড কোথায় বেশি, বাতাসে বেশি না পানিতে বেশি? পানিতে কার্বন ডাইঅক্সাইড অলমোস্ট কত গুণ বেশি? 10 গুণ। এখানে 0.03 আর এখানে 0.3, 10 গুণ বেশি না? কার্বন ডাইঅক্সাইড যদি পানিতে বেশি হয় সালোক সংশ্লেষণ কি বাড়বে না কমবে? তোমরা লাসাতে লেয়ার নিতে পড়েছো? লাসাতে লেয়ার নিতে কি পড়েছো? বিক্রিয়কের পরিমাণ যদি বাড়ে তাহলে বিক্রিয়া ডান দিকে চাপবে, আর হচ্ছে উৎপন্ন বস্তু বেশি বেশি তৈরি হবে। তাহলে পানিতে যদি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে তাহলে পানিতে সালোক সংশ্লেষণের হার বেশি হবে। এখানে বলেছে নিচের কোনটাতে সালোক সংশ্লেষণ হার বেশি? আমি দেখলাম মুথা ঘাস, দূর্বা ঘাস, অ্যামারান্থাস, কচুরিপানা দেওয়া আছে। এখানে কিসের সাথে কাকে তুলনা করেছে এটাকে বুঝতে হবে। সবগুলো স্থলজ গাছ, একটা শুধু জলজ গাছ। মুথা ঘাস মাটিতে হয়, দূর্বা ঘাস মাটিতে হয় মানে স্থলে হয়, অ্যামারান্থাস মাটিতে হয় স্থলে হয়। যেগুলো চিনবা না ওইটাকে হচ্ছে কমন ধরে নিবা, বাকিগুলোর সাথে মিলাই নিবা। কনফিউজিং যেটা হচ্ছে দূর্বা ঘাস এইগুলো মাটিতে হয় তাহলে এটাও মাটিতেই হয়, যেটা চিনি না। কচুরি পানা, পানা পানিতে হয়, পানিতে হয়। আর পানিতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি পাই, তাই হচ্ছে সালোক সংশ্লেষণ আর বেশি। এইভাবে এমসিকিউ আসতে পারে। এখানে আমরা বেশ কিছু এমসিকিউ পাচ্ছি। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড 0.03%, পানিতে কার্বন ডাইঅক্সাইড 0.3%। এটা অনেক কাজে লাগছে আমাদের। জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি হবে কারণ জলে কার্বন ডাইঅক্সাইড বেশি। একটু আগে একটা দেখলাম কচুরিপানার এমসিকিউ, সাথে আরেকটা এমসিকিউ এসেছিল সালোক সংশ্লেষণ হার কার বেশি, আরেকটা জলজ উদ্ভিদ শাপলা, এটা এমসিকিউ এসেছিল। সালোক সংশ্লেষণে প্রধান উৎপন্ন দ্রব্য কোনটা? সালোক সংশ্লেষণে প্রধান উৎপন্ন দ্রব্য শর্করা। আর উপজাত দ্রব্য কোন দুইটা? উপজাত মানে হচ্ছে এটা প্রধান বস্তু, এটার সাথে এক্সট্রা তৈরি হয়েছে। উপজাত মানে এক্সট্রা, যেটা প্রধান বস্তু হচ্ছে কোনটা? শর্করা, সাথে পানি অক্সিজেন এক্সট্রা তৈরি হয়েছে, বাই প্রোডাক্ট এক্সট্রা। উপজাত, উপজাত মানে হচ্ছে এক্সট্রা তৈরি হয়। তো সালোক সংশ্লেষণে উপজাত দ্রব্য দুইটা, অক্সিজেন আর পানি, এটা পরীক্ষায় আসে। সালোক সংশ্লেষণের জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে পানি জারিত হয় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। ভুলে গেলে ছন্দ দিয়েছি, পাজি কবি। পাজি কবি মানে পানির জারণ, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ। সালোক সংশ্লেষণ কে ইংরেজ সাহিত্যবিদ ব্ল্যাকম্যান দুই ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। নাও দেখো, সালোক সংশ্লেষণে আলোক পর্যায় কোথায় ঘটে? আলোক পর্যায় ঘটে গ্রানা, আর অন্ধকার পর্যায় কই ঘটে? স্ট্রোমাতে। আলোক পর্যায় কই ঘটে? গ্রানায়। অন্ধকার পর্যায় কই ঘটে? এটা লেখো আগে, বুঝাচ্ছি পরে। অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যোগ হবে, এমনি এমনি যোগ হবে নাকি বাইরে থেকে শক্তি দিতে হবে? শক্তি দিলে ফসফেট যোগ হবে। তাহলে শক্তিটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট গ্রহণ করে তারপরে হচ্ছে এটিপি বানাবে। তাহলে সালোক সংশ্লেষণের শক্তি হিসেবে এডিপি, সূর্যের আলো, এডিপিটা অ্যাডিনোসিন ডাইফসফেটটা সূর্যের আলো গ্রহণ করে এটিপিতে কনভার্ট হয়। সূর্যের আলোটা পৃথিবীতে হচ্ছে কোন কণার মাধ্যমে আসে? ফটোতে থাকা ইলেকট্রনকে বলে ফোটন। ফটোতে থাকা ইলেকট্রনকে কি বলা হয়? সেই ইলেকট্রনটা হচ্ছে যখন হচ্ছে পৃথিবীতে আসে তখন সেই ইলেকট্রনটা একটা চেইনের মাধ্যমে এটিপির কাছে হচ্ছে পাস হয় গাছের মধ্যে।
তাহলে গাছের মধ্যে একটা চেইন আছে, যে চেইনের মাধ্যমে এই ফোটন কণাটা এটিপির কাছে পাস হয়, সেই চেইনটার নাম কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। নাও দেখো, বুঝে নেন আগে তারপরে দেখাবেন। প্রথম কথা হচ্ছে সালোক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়ে এডিপির সাথে পিআই যোগ হয়ে এটিপি তৈরি হয়। অ্যাডেনোসিন ডাইফসফেট, ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট লাগলে কি হয়? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ফসফেট যোগ হওয়ার বিক্রিয়াকে বলে ফসফোরাইলেশন। ফসফেট যোগ হওয়ার বিক্রিয়াকে কি বলে? তাহলে এটাকে ফটোফসফোরাইলেশন কেন বলা হলো? আলো থেকে শক্তিটা পেয়েছিল তাই ফটোফসফোরাইলেশন। আলো থেকে শক্তি পেয়েছিল তাই ফটোফসফোরাইলেশন। তাকাও, সূর্যের আলো আর পানি আর ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ভেঙে যায়। পানি ভেঙে কয়টা জিনিস তৈরি হয়? অক্সিজেন, হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন। পানি ভেঙে হচ্ছে তিনটা জিনিস তৈরি হয়, অক্সিজেন, হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন। পানির এই ভাঙ্গনকে বলে ফটোলাইসিস। পানির এই ভাঙ্গনকে কি বলা হয়? সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়ে এটিপি তৈরি হয়েছে, পানি ভেঙে অক্সিজেন তৈরি হয়েছে। শর্করা কি তৈরি হয়েছে? আলোক নির্ভর পর্যায়ে শর্করা তৈরি হয় না, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ লাইন। তাহলে শর্করা কখন তৈরি হবে? আলোক নিরপেক্ষ পর্যায়ে তৈরি হবে। এই লাইনগুলো দেখো, দেখাও। আলোক পর্যায়ে তৈরি হয়েছে, আলোক পর্যায়ে তৈরি হয়েছে তিনটা শক্তি, এটিপি, এনএডিপিএইচ, এইচ প্লাস। আলোক পর্যায়ে কয়টা শক্তি তৈরি হয়েছে? তিনটা। কি কি? এটিপি, এনএডিপিএইচ, এইচ প্লাস। এই তিনটা শক্তিকে একত্রে কি বলা হয়? আলোক নির্ভর পর্যায়ে তিনটা শক্তি তৈরি হয়েছে, এটিপি, এনএডিপিএইচ, এইচ প্লাস। এই তিনটা শক্তিকে একত্রে কি বলা হয়? এই তিনটা শক্তিকে একত্রে বলে আত্তীকরণ শক্তি। এই তিনটা শক্তিকে একত্রে কি বলা হয়? আত্তীকরণ শক্তি। এই আত্তীকরণ শক্তির সাহায্যে, এই তিনটা আত্তীকরণ শক্তির সাহায্যে, এই তিনটা আত্তীকরণ শক্তির সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়াগুলো এখন হবে, এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হবে। তাহলে শর্করা তৈরির বিক্রিয়া কোথায় করছে? আলোক নির্ভরে না আলোক নিরপেক্ষ পর্যায়ে? আলোক নিরপেক্ষ পর্যায়ে। দেখো, আত্তীকরণ শক্তি মানে জমাকৃত শক্তি। আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয়েছিল এই শক্তিটা, এটা কি হচ্ছে শেষ করে ফেলেছিল নাকি জমা করে রেখেছিল ভবিষ্যতের জন্য? কোন পর্যায়ের জন্য জমা করে রেখেছিল সে? আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য। তাকাও, এই আলোক নির্ভর পর্যায়ে তৈরি হওয়ার শক্তিগুলো এটিপি, এনএডিপি, এইচ প্লাস আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য জমা করে রেখেছিল। জমাকৃত এই শক্তিগুলোকে এই জন্য কি শক্তি বলা হয়? আত্তীকরণ শক্তি। শেষ। এই চারটা বুঝবো। তাকাও, ফার্স্ট অফ অল এটা একটা ক্লোরোপ্লাস্ট। এটা একটা কি? ক্লোরোপ্লাস্টের মধ্যে এই জিনিসটা কি? এর আলোক নির্ভর পর্যায়ে এটা হচ্ছে গ্রানাম। গ্রানামের মধ্যে হচ্ছে অসংখ্য কি রয়েছে? থাইলাকয়েড। এই গ্রানাম বা গ্রানার মধ্যে অসংখ্য কি রয়েছে? থাইলাকয়েড। এই গ্রানাটা সূর্যের আলোকে শোষণ করতে পারে, তাই এখানে আলোক নির্ভর পর্যায়ে ঘটে। আর এখানে হচ্ছে আছে স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে বিক্রিয়া করে। তাহলে ক্লোরোপ্লাস্টে কোথায় আলোক নির্ভর পর্যায়ে ঘটে? গ্রানায়। আর স্ট্রোমার মধ্যে কি ঘটে? আলোক নিরপেক্ষ পর্যায়ে। গ্রানাতে আলোক নির্ভর বিক্রিয়া ঘটে কারণ এটা সূর্যের আলো শোষণ করতে পারে, আর আলো হচ্ছে আলোকে শোষণ করে একটা যৌগকে এডিপি আর পিআই কে এটিপিতে রূপান্তর করে। তাহলে সূর্যের আলো থেকে হচ্ছে শক্তি নিয়ে এটিপি বানাইলো, তাহলে আলোক শক্তিকে হচ্ছে কি শক্তিতে রূপান্তরিত করে দিল? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে দিল। তারপরে রাসায়নিক শক্তিগুলো হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে স্ট্রোমাতে কাজে লাগবে। এই চিত্রটা এঁকে নাও, এই চিত্রটা তোমার পরীক্ষার সময় কাজে লাগবে। গ্রানাতে কোন পর্যায়ে ঘটে? আলোক নির্ভর। স্ট্রোমাতে কোন পর্যায়ে ঘটে? আলোক নিরপেক্ষ পর্যায়ে। ফাঁকা জায়গায় করতে পারো অথবা স্টিকি নোট দিয়ে করতে পারো। আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়াগুলা তিনজন বিজ্ঞানী ব্যাখ্যা করেছিল, ক্যালভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র, আর একটা আছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিভাগ। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে শর্করা তৈরি হবে। আলোক নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি হবে? তাকাও, আলোক নিরপেক্ষ পর্যায়ে এটিপি তৈরি হয়েছে, এনএডিপিএইচ তৈরি হয়েছে, আর আলোক নিরপেক্ষ পর্যায়ে শর্করা তৈরি হবে। শর্করা তৈরির বিক্রিয়া বিজ্ঞানী ক্যালভিন যেটা আবিষ্কার করেছিল, সেই শর্করা তৈরির বিক্রিয়াকে কি বলা হয়? ক্যালভিন চক্র। আবার হ্যাচো-স্ল্যাকেরটাকে কি বলা হয়? হ্যাচো-স্ল্যাক চক্র। আরেকটা আছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিভাগ। তাহলে শর্করা তৈরি হওয়ায় আলোক নিরপেক্ষ পর্যায়ে শর্করা তৈরি হওয়ার বিক্রিয়া তিনটা আছে, ক্যালভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র, আরেকটা কি? ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিভাগ।
ক্যালভিন চক্র একটা বিরাট চক্র, তাকাও ক্যালভিন চক্রে, তাকাও ক্যালভিন চক্র একটা বিরাট চক্র, ক্যালভিন চক্র একটা বিরাট চক্র, যেই চক্রের মাধ্যমে শর্করা তৈরি হয়। ক্যালভিন চক্র অনেক যৌগ তৈরি হয়, অনেকগুলো যৌগ তৈরি হয়, তারপরে শর্করা তৈরি হবে। কিন্তু ক্যালভিন চক্রে প্রথম যে যৌগটা, প্রথম যে স্থায়ী পদার্থটা, প্রথম যে যৌগটা তৈরি হয় তার নাম হচ্ছে পিজিএ। তার নাম কি? পিজিএ মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড। পিজিএ মানে কি? প্রথম যে যৌগটা তৈরি হয় তার নাম পিজিএ। পিজিএ মানে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। পিজিএ মানে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথম স্থায়ী যৌগটা 3 কার্বন বিশিষ্ট বলে ক্যালভিন চক্রকে কি গতিপথ বলা হয়? C3 গতিপথ। ক্যালভিন চক্র কোন কোন গাছে ঘটে? উদাহরণ হিসেবে ধান, কাঁঠাল, পাটের উদাহরণ এসেছিল। এগুলো দেখো, তাকান, এটা একটু বুঝে নেই, এটাতে প্যাচ আছে একটু। হ্যাচো স্ল্যাগ চক্রের মাধ্যমে শর্করা তৈরি হতে পারে, ক্যালভিন চক্রের মাধ্যমে শর্করা তৈরি হতে পারে, আবার হ্যাচো স্ল্যাগ চক্রের মাধ্যমেও শর্করা, এটা একটা ভিন্ন সিস্টেম। তো হ্যাচো স্ল্যাগ চক্রের প্রথম স্থায়ী যৌগটার নাম হচ্ছে OAA। প্রথম স্থায়ী যৌগটার নাম কি? OAA মানে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। OAA মানে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন যুক্ত? তাই এই গতিপথকে কি বলা হয়? C4 গতিপথ। এখন C3 উদ্ভিদের নাম কি, C4 উদ্ভিদের নাম কি পরীক্ষায় আসে? বা কোনটা C3 চক্র ঘটে, কোনটাতে C4 চক্র ঘটে। এখন হচ্ছে উদ্ভিদের নাম মুখস্থ করবা কোনটা। C4 এর উদ্ভিদের নাম মুখস্থ করবা, বাকি সব C3। আম, জাম, কাঁঠাল, কলা, লিচু যা আছে সব C3। C4 খালি এই কয়টা: ভুট্টা, আখ, ঘাস, মুথা ঘাস, নটে গাছ, অ্যামারান্থাস, এই কয়টা। এটা যেন ছন্দে দিয়েছিলাম, আখি আরমানকে অনেক ঘাটে ভুয়া মন দেয়। আখিতে কি? আখ। আখিতে কি? আরমানকে মানে হচ্ছে অ্যামারান্থাস। আরমানকে মানে কি? নকে। নকে মানে নটে গাছ। নকে মানে কি? নটে। অনেক ঘাট মানে অন্যান্য ঘাস। ভুয়াতে কি? ভুট্টা। মনে মুথা, মনে মুথা ঘাস। এই হচ্ছে C4 উদ্ভিদ, বাকি যা আছে সব C3। মন থাকবে? তাকায়ও। এখন যদি প্রশ্ন করি আমি, আম গাছে প্রথম স্থায়ী যৌগের নাম কি? পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, কারণ আম গাছ তো এগুলোর মধ্যে নাই। এইরকম প্রশ্ন আসছিল, অ্যামারান্থাসের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। প্রশ্ন আছে, তাকাও। সালোক সংশ্লেষণ হার C3 তে বেশি না C4 এ বেশি? আগে বুঝো তারপরে তাকাও। সালোক সংশ্লেষণে C3 মানে সালোক সংশ্লেষণের হার বেশি না C4 এর সালোক সংশ্লেষণ হার বেশি? C4 এর সালোক সংশ্লেষণ হার বেশি। C4 এর সালোক সংশ্লেষণ বেশি হয়, শক্তি বেশি, খাদ্য বেশি তৈরি হয় C4 এ। প্রশ্ন আসছে, নিচের কোনটা সালোক সংশ্লেষণ হার বেশি C4 উদ্ভিদে? আমি একটা এমসিকিউ বলি, নিচের কোনটাতে সালোক সংশ্লেষণ হার বেশি? আম, আখ, জাম, কাঁঠাল। কেন? C4 উদ্ভিদ। আমি আরেকটা প্রশ্ন করি, নিচের কোনটিতে সালোক সংশ্লেষণ হার বেশি? আম, ভুট্টা, জাম, পদ্ম। ভুট্টা বলতেছে আবার পদ্ম বলতেছে, মানে তোমরা ভুট্টা বললা মানে তোমরা মনে করলা যে এটা C3 C4 এর পার্থক্য, তাই মনে করলা যে C3 C4 এর হচ্ছে পার্থক্য, C3 ভার্সেস C4। তাহলে তুলনা করতে পারো না এখনো। তুলনা কার কার মধ্যে করেছে, এটা যদি করতে না পারো কোনোদিন হচ্ছে এমসিকিউ পারবা না। আমি যখন বলেছিলাম আম, আখ, জাম, কাঁঠাল, তখন হচ্ছে আমি C3 আর C4 এর তুলনা করেছিলাম। আর যখন আমি বলছি আম, ভুট্টা, জাম, পদ্ম, এখানে হচ্ছে সবগুলো স্থলজ উদ্ভিদ, পদ্মটা হচ্ছে জলজ উদ্ভিদ। স্থলজ জলজ তুলনা করলে তো জলজ হচ্ছে বেশি খাদ্য তৈরি করতে পারবে। জলজ কার্বন ডাই অক্সাইড, জলজ স্থলজের উদাহরণ প্রথমে করে নিয়েছিলাম। তাহলে হচ্ছে স্থলজ জলজের তুলনা আসলে হচ্ছে পদ্ম তো চলে যাবে, এখানে 50% স্টুডেন্ট নাক ভুট্টা লাগাই দিয়ে চলে আসবে, মনে করবে C3 C4 এর তুলনা করেছে। বুঝছো? প্যাচটা বুঝছো? এমসিকিউটা আসে না, এটা দেখো। আজকে এতটুকু রাখবো, নেক্সট ক্লাসে বাকিটা দেখাবো। আর হচ্ছে পরীক্ষা আছে, শনিবার রবিবার পরীক্ষা আছে, তো পরীক্ষার প্রতি গুরুত্ব দিয়ে সবাই হচ্ছে প্রস্তুতি নাও ভালো করে।